গল্প এবং উপন্যাসী এই বছরও তার মূল্যবান উপন্যাস আছে। নিতাই দাসকে আমি করছে কি সিদ্ধান্ত নিচ্ছে জানে না, ক্ষমা করবো। 14 বছর ধরে উনি আমার 645টা আর্টিকেল ছেপেছেন। কোনো স্থানীয় সংবাদপত্র তার জীবনে কোনো একজন অক্ষম লেখকের 645টা আর্টিকেল ছেপেছে এর দৃষ্টান্ত বোধহয় দেশে কেন বিদেশে কোথাও আজ সোমবার প্রথম নিষিদ্ধবাবু আমাকে বঞ্চিত করেছেন। আজ আমার দিন ছিল, কিন্তু জন্মদিন উৎসব পালনের জন্য হয়তো কাল বা পরশু ছাপাবে, সেটা আমার কিছু বলতে বলা মানে আমার মন বলে বেশি কিছু বলো না, কিছু বিড়ম্বনার কারণ হবে। 2023 সালে আমি বলেছিলাম আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, তবু আমি কথা দিচ্ছি যতদিন পারলাম বুঝি না। তার ঠিক 7 দিন পরে আমি শয্যাশায়ী হয়ে গেছিলাম, 6 মাস বিছানায় ছিলাম। তারপরে উঠে আবার শুরু করেছিলাম, আবার এমন অসুস্থ হই যে সবাই জানেন 24-এর অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে আসতে পারিনি। 7 মাসের বেশি শুয়েছিলাম, সিদ্ধারা কাটাকাটি করেছি। আজকে এসে আবার কথা দিচ্ছি, যতটা বাকি আছে আমি করেছি। এইটা আমি আপনাদের আমার নিজের একটা প্রাপ্তি হয়, বললেন কি করে করছেন, একটা স্যাটিসফ্যাকশন থেকে করি। বিগত কয়েক বছর যাবত ইউনিভার্সিটি থেকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাংলা এবং ইতিহাস বিভাগ থেকে অধ্যাপক অধ্যাপিকারা মাননীয়ারা ছাত্রছাত্রী পাঠিয়ে দেন আমার কাছে প্রজেক্ট করবার জন্য। যারা মধ্যযুগ নিয়ে কাজ করছেন তারা, আমি জিজ্ঞেস করেছিলাম ফোন করে, তাদের আমি দেখিনি কখন নাম্বার পেয়ে যে কেন ছাত্রছাত্রী আমার মতো লোকের কাছে পাঠাচ্ছেন যে কখন ইউনিভার্সিটি দরজা মারায়নি। বলছে মন্দির মসজিদ এগুলো হচ্ছে মধ্যযুগের স্থাপত্য কাজে শুধু নিদর্শন নয়, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা পাথুরে প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ওগুলো আপনি ছাড়া এই জেলায় আর কেউ করছেন বলে আমরা জানি না, তাই এটা আমার স্যাটিসফ্যাকশন। আমি কথা দিচ্ছি আগামী দিনেও যা কাজ বাকি আছে সেগুলো আমি করব। করছে কি সিদ্ধান্ত নিচ্ছে এরা জানে না, ক্ষমা করবো। 14 বছর ধরে উনি আমার 645টা আর্টিকেল ছেপেছেন। কোনো স্থানীয় সংবাদপত্র তার জীবনে কোনো একজন অক্ষম লেখকের 645টা আর্টিকেল ছেপেছে এর দৃষ্টান্ত বোধহয় দেশে কেন বিদেশে কোথাও আজ সোমবার প্রথম নিষিদ্ধবাবু আমাকে বঞ্চিত করেছেন। আজ আমার দিন ছিল, কিন্তু জন্মদিন উৎসব পালনের জন্য হয়তো কাল বা পরশু ছাপাবে, সেটা আমার কিছু বলতে বলা মানে আমার মন বলে বেশি কিছু বলো না, কিছু বিড়ম্বনার কারণ হবে।
2023 সালে আমি বলেছিলাম আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, তবু আমি কথা দিচ্ছি যতদিন আপনার বিরোধী না তার ঠিক 7 দিন পরে আমি শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম, সমাজ বিছানায় ছিলাম। তারপরে উঠে আবার শুরু করেছিলাম, আবার এমন অসুস্থ হই যে সবাই জানেন 24-এর অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে আসতে পারিনি। 7 মাসের বেশি শুয়েছিলাম, সিদ্ধারা কাটাকাটি করেছি। আজকে এসে আবার কথা দিচ্ছি যতটা বাকি আছে আমি করবো। এইটা আমি আপনাদের আমার নিজের একটা প্রাপ্তি হয়, বললেন কি করে করছেন, একটা স্যাটিসফ্যাকশন থেকে করি। বিগত কয়েক বছর যাবত ইউনিভার্সিটি থেকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাংলা এবং ইতিহাস বিভাগ থেকে অধ্যাপক অধ্যাপিকারা মাননীয়ারা ছাত্রছাত্রী পাঠিয়ে দেন আমার কাছে প্রজেক্ট করবার জন্য। যারা মধ্যযুগ নিয়ে কাজ করছেন তারা, আমি জিজ্ঞেস করেছিলাম ফোন করে, তাদের আমি দেখিনি কখন নাম্বার পেয়ে যে কেন ছাত্রছাত্রী আমার মতো লোকের কাছে পাঠাচ্ছেন যে কখন ইউনিভার্সিটি দরজা মারায়নি। বলছে মন্দির মসজিদ এগুলো হচ্ছে মধ্যযুগের স্থাপত্য কাজের শুধু নিদর্শন নয়, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা পাথুরের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ওগুলো আপনি ছাড়া এই জেলায় আর কেউ করছেন বলে আমরা জানি না, তাই সেটা আমার স্যাটিসফ্যাকশন। আমি কথা দিচ্ছি আগামী দিনেও যা কাজ বাকি আছে সেগুলো আমি করব। জড়িয়ে আজ কত বছর হয়েছে আমি নিজেও জানি না, আজও আছে। রিসিপ্টটা ফোন করলেন 14 আগস্ট মনে আছে তো, আমি বললাম এই দিনটা মনে ভুলে যাই কি করে। যাই হোক, আপনাদের মুখ দেখবো, ভালো লাগবে, কিছু কথা শুনবো। আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই সব্যসাচী পত্রিকার সঙ্গে জড়িত থাকার সুবাদে তখন যে এই পরিবারের সদস্য হয়ে গেছি সেটা কিন্তু আমি নিজেও টের পাই। যাই হোক, অত্যন্ত ভালো লাগছে। আর যারা আপনারা এসেছেন অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, মেদিনীপুরের আমি অনেককেই চিনি, আমি তাদের লেখা পড়েছি। আমার মাস্টারমশাইও আছেন এখানে, বৌদি আছেন, সবাই আপনারা আছেন। যাই হোক, কিছু বলছি না, সব্যসাচী পত্রিকা তার নিজস্ব গুণে এগিয়ে যাবে। আর আপনারা সবাই থাকবেন, আমি যতদিন আছি আমি তো থাকবই। ভালো থাকুন সবাই, সব্যসাচী পত্রিকাকে ভালোবাসুন। ধন্যবাদ। মোট 120 টাকা আমার মাসিক আয় ছিল সেই সময়। কুমারবাবু প্রতিদিন ওনার কাজই ছিল, কলেজ থেকে হোক যেখান থেকে ওখানে এসে হাজির হতেন। আর আমাদের মাস্টার মশাই বলে আমরা ডাকতাম কিশোরী মোহন মন্ডল মহাশয়, উনি ছিলেন গণপতি বাবুর খুবই কাছের মানুষ। উনি তখন রিক্সায় করে আসতেন, রিক্সাটা নিয়ে দাঁড় করাতেন। আর আমার যে মিসেস কল্পনা তখন এই মশলা মুড়ি তৈরি করে দিলে উনি বসে ওখানে ওনার বাড়িতে, তখন ওরা বাংলায় একটা বাড়ি আছে, কিশোরবাবুর বাড়ি ছিল, ওই দোতলাতে উনি থাকতেন। নিচতলাটা ওই একটা দোকান টোকান কাকে ভাড়া টাড়া দিতেন, এতটা মেনটেন করতে পারতেন না। গণপতি বাবুর প্রতিদিনই কাজ ছিল, এগুলো বলার ইতিহাসগুলো, এগুলো অনেকে এখন গণপতি বাবুকে নিয়ে চর্চা করে। আমার কিন্তু খুব হাসি পায়। ওরা কতটুকু জানে আমি সেটা জানিনি, আমি বলে ওরা কিছুই জানেনি। চন্দনের কাছে গিয়ে ওরা বড় বড় কথা বলে, বাস্তব কতটুকু জানে ওরা। আমি শুধু একটা দিক আজকে বলে দিয়ে যাচ্ছি। গণপতি বাবু সেই রিক্সাটি করে ওখানে হাজির হতেন, দিয়ে ওখানে মশলা মুড়িটি খাবেন, বাড়িতে যত খেয়ে আসুন, খেয়ে তারপর উনি আপনার গল্প টল্প করে আবার বেরিয়ে যেতেন। কিশোরী বাবু ছিলেন ওনার খুবই ভক্ত। ও কিশোর মানে একদিন ওদের দুজনে না দেখা হলে মনে হয় কেউ কারো ঘুম হতো না, এরকম দিন। আমি দীর্ঘদিন ওখানে চাকরি করেছি তো আমি দেখেছি। আর আমার যখন খিদা পেত, আমি যখন কালেকশন করতে যেতাম চারিদিকে, তখন আমরা কাগজ দিতাম ঘরে ঘরে, সাইকেলে করে, মেদিনীপুর সমাচার, মেদিনীপুর শহরে প্রচুর গ্রাহক ছিল, তাদের কাছে পৌঁছাতাম। আর গণপতি নিশ্চিত তোমার কিছুই খাওয়া হয়নি, আমি ওখানে পেট ভর্তি করে খেয়ে আমি ঘর চলে আসতাম। তখন আমরা মেসে থাকতাম, তো কোথাও যদি খাবার হয়ে যায় তাহলে মেসের একটা খরচা বেঁচে হয়ে যেত। আর তেমন তো মেসে খাবার ঢুকতো না। আজকে চন্দন আর বেশি কিছু না বলে চন্দন বসুকে বলবো, সেও এখন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতি মাথায় আছে। এখন উদয়দার করে ও এটা খুব দেখভাল করছে এবং আমাদের ব্যবসায়ীরা তাতে আমরা খুবই খুশি।
আমরা চন্দনের মুখে একটু দুটা কথা শুনবো, তারপরে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব। সবুজসাথী পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নিশিতা তো সব কথাই বলে দিলেন। আমার শৈশবের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো রোমন্থন করছিলাম, এবং নিশিতার যে সংগ্রাম, সেই সংগ্রামের কথাটাও কিন্তু অনেকে যারা শোনেননি, যারা জানেন না, তারাও কিন্তু জানতে পারবেন যে কীভাবে একটা মানুষ উচ্চ সাধন করে আজকে এরকম একটি সংবাদপত্র, একটি সংস্থা তৈরি করেছেন, একটি মহির্ভ তৈরি করেছেন। এটা আমাদের প্রত্যেকের কাছে একটা ইন্সপিরেশন, বিশেষ করে যারা নতুন উদ্যোগী তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইন্সপিরেশন। সব্যসাচী পত্রিকা তো আমরা জানি আমাদের কাছে একটা অভ্যেসের মতো হয়ে গেছে। সকালবেলায় পত্রিকাটা আমরা না পড়তে পারলে মনে হয় যেন আমাদের দিনটা বৃথা লাগে। এবং সব্যসাচী পত্রিকা থেকে বহু লেখক এবং সাংবাদিক তারা আজকে কিন্তু অনেক উঁচু জায়গায় পৌঁছেছে। বহু সাংবাদিক এখান থেকে হাতে করে তাদের হয়েছে, বহু লেখক তারা লিখেছেন। একটু আগে আমরা চিন্ময়বাবুর কথা শুনছিলাম, মেদিনীপুরের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে কিন্তু সব্যসাচী পত্রিকা নতুন প্রজন্মের কাছে আমরা ফিরে যে স্থাপত্যগুলি আছে মেদিনীপুরে, অবিভক্ত মেদিনীপুর জেলার সেই স্থাপত্যগুলি তিনি প্রায় প্রতিদিনই তিনি বিবরণ দিয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু একটু নথি হয়ে থাকলে পরবর্তী প্রজন্মকে তিনি বললেন যে একটু আগে রিসার্চ ওয়ার্ক করার জন্য, যারা প্রজেক্ট করার জন্য আসছেন, আগামী দিনে কিন্তু এই বইগুলোই আমাদের কাছে মহামূল্যবান সম্পদ হয়ে থাকে। মঞ্চ উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার আছেন, কুমারবাবু শ্রদ্ধেয় আছেন, ম্যাডাম আছেন, মধুবাবু আছেন, আমি ডাইরেক্ট বাবু, উনি আমার অত্যন্ত নমস্য ব্যক্তি। দাদা আছেন বাবু সহ আমাদের মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন। সবাইকেই শ্রদ্ধা জানাচ্ছি। তারাও যে পত্রিকার সঙ্গে জড়িত আছেন, এবং এই পত্রিকাটি সত্যি সত্যি আমরা কিন্তু কবে আমরা যে তার এই পরিবারের সদস্য হয়ে গেছি আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি। আজকে মনে হয় অনুষ্ঠানটিতে যখনই ডাক পাই তখনই যত কাজই থাকুক আমরা সমস্ত কাজ আমরা ফেলে এই অনুষ্ঠানটিতে যোগদান করার জন্য সেটি যত কাজই থাকুক প্রত্যেকেই ব্যস্ত আছি। উড়াল থেকে আরম্ভ করে দাদা আছেন এখানে, প্রদীপবাবু থেকে আরম্ভ করে সবাই প্রত্যেকেই কিন্তু এই সময়টা আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি। তা সত্ত্বেও কিন্তু উন্মুখ হয়ে থাকি কখন নিশ্চিতার ডাক্তার করবে। এবং একটি পত্রিকা তিনি যেভাবে শিশিরবাবু একসঙ্গে মিলে একবারে আমি বলি যে উত্তম সুপবিত্র বা যেরকম আমরা দেখেছি যে একেবারে দুজনে মিলে যেভাবে তারা পত্রিকাটিকে চালিয়ে আসছেন এবং নতুন প্রজন্মকে তার সঙ্গে যুক্ত করে তাকে ডিজিটালাইজ করছেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই শিক্ষণীয়। যে পত্রিকা 37 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই পত্রিকাটি চলছে। নিশিতাকে এবং তার টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে এই পত্রিকা আরো সবাইকার কাছে আরো মনোগ্রাহী হয়ে উঠবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। সবাইকে একটু ঠিক আছে। প্রসাদী জন্মদিনের দিক থেকে আমরা উদযাপন করছি। বললেন যে একই কথাগুলো নিশ্চিত বারবার বলো, সেই জন্য আমি একটু কথা সংক্ষেপ করে খালি কয়টা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রথমে প্রণাম জানাই আমাদের এখানে বসে আছেন আমার স্যার ডক্টর সন্তোষ কুমার বড়াই, ডক্টর মধু দে, আমাদের সবাই প্রিয়
ডক্টর জয়শ্রী লাহা প্রিন্সিপাল ছিলেন, কিন্তু এখন প্রাক্তন হলেও তিনি আমাদের সঙ্গে আছেন সব দিনই। আর আমার সত্ত্বেও স্যার কুমারী ঘোষ পাশে বসে আছেন, সত্যরঞ্জন ঘোষ মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার পাশে আমাদের প্রিয় চন্দন বসু, তার পাশে আমাদের উদয়দা। এখানে আমাদের এবারে নতুন সংযোজন হয়েছে বেলবাড়ি থেকে, ওরা খুব রিসার্চ করে ওরা এসছে আমাদের বিধান দেবনাথ। তার পাশে আমার শ্রদ্ধা বৌদি আছেন, এখানে প্রতাপদা, তার পাশে নিতাইদা, তার কাছেই বসে আছেন আমাদের চিন্ময়দা। চিন্ময়দাকে বলে ভুলে যাবো, একটু বলে রাখি, আজকে আমাদের কাগজের জন্মদিন বলে আপনার লেখাটা আজকে আমরা দিতে পারিনি। অনেক লেখা কাগজে নিয়ে যারা লেখেন সেই লেখাগুলো দিতে হয়েছে, কারণ কাগজের পরিসর আজকে 8 পৃষ্ঠা হলেও অনেকে কাগজ দেখেছেন। যদি কারো কাগজ লাগে বলবেন, আমরা এখানে দিয়ে দেবো কপি। আমরা এখানে আনিনি, এনে এখানটায় প্রায় যারা এসছেন সবাই কাগজ আমাদের দেন। আমাদের শক্তিদা বসে আছেন খুবই সুবর্ণিধেই, কৃষ্ণাদি আছেন, প্রিয়াঙ্কা, ওরা কোনোদিন সময় আসতে পারেন সেটুকু এসছে। পৌঁছালেই ওদের পরম্পরায় গিয়ে পৌঁছালে খাবার এসে পৌঁছাবে, দুটো ভাজা টাইপের, তার সঙ্গে একটু কিছু শরবত, জল, প্রথমে জল, তারপরে তারপর শরবত, তারপরে চা, এটা আবার ছিল। উনি খুবই কম কথা বলতেন, একদমই বলতেন না, বলতে গেলে খুবই কম কথা। উনি দেখেই বুঝতে পারতেন ও কি জন্য এসছে নিচি। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে সমস্ত গুণীজন যারা এখানে আছেন সশ্রদ্ধ নমস্কার জানাই। আর আমি ধন্যবাদ জানাই স্পেশালি নিশিত বাবুকে। আমি এখন আর কলেজে আসি না, কিন্তু প্রতিদিনের পেপারটা পাই। রাত্রেবেলায় উনি পেপারটা আমাকে পাঠিয়ে দেন। কোনোদিন ভুল হয়ে গেলে আমি পরের দিন সকালে হয়তো উঠে পেপারটা কই, তো উনি পাঠিয়ে দেন। তো এটার জন্য আমি মানে সত্যি বলবো ধন্যবাদ। আর আগে একবার এসে আমি বলেছিলাম, তখন ভীষণ ব্যস্ত থাকতাম, এখন আমার ব্যস্ততা কমে গেছে, সুতরাং যে আমি মাঝের পাতা দুটো পড়ি না, বাইরের দুটো পাতা পড়ে নিতাম। আর কিন্তু এখন আমি মাঝের পাতাগুলো পড়ি, সেগুলোই দেখি ওনার মানে মন্দিরের ব্যাপারে উনি যে লেখেন, মধুবাবু লেখেন, অনেকে মানে স্যারের। আমি তাই বলছিলাম যে এখনো আপনি এটা লেখেন না, আগে লেখা আছে। উনি বলছেন এখনো লেখেন, যেটা সায়েন্স নিয়ে উনি লিখে যান। মানে সত্যি বলবো, একটা পত্রিকা যেটা পেলে আমি প্রথমে বাড়িতে আমার দুটো পেপার আসে, সেগুলো পড়লাম, তারপরে টালিয়ে টালিয়ে পড়বো বলে আমি ওটাকে রেখে দিই, দিয়ে তারপরে ওই খবরগুলো যেগুলো ওখানে পড়েছি, তারপরে এই খবরগুলোকে আরো বিশদভাবে জানার জন্য এই পেপারটা পড়ে নিই। আর আমি একটাই রিকোয়েস্ট করব, একটু যদি খড়গপুরে থাকি তো একটু খড়গপুরের কিছু খবর একটুখানি আপনি রাখুন ওখানে, ভালো লাগবে। কিছু কিছু খবর ওটার মধ্যে যদি ইনক্লুড করেন। আর মানে যেটা বলবো যে কোনো ব্যাপারে ওনাকে যখন রিকোয়েস্ট করতাম যে আমাদের এই প্রোগ্রাম আছে, আপনি কাউকে পাঠিয়ে দেবেন কলেজের, তো উনি কিন্তু পাঠিয়ে দিতেন এবং খবরগুলো ছাপতেন। তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এখনো আমি ওনার সঙ্গে আছি, আমি যতদিন পারি। এই ফটোগুলা তোলা হোক, দাঁড়ান কেউ থাকবে প্রকাশ হচ্ছে, এটা অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত। অনেক বড় বড় বাণিজ্যিক পত্রিকার সঙ্গে তাল মিলিয়ে আমরা অনেক আগেই, যদিও এখন এবারে তো সেপ্টেম্বরের শেষের দিকেই পুজো, এখন থেকে প্রায় একটা শারদ আবহাওয়া কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, তার আগেই আমরা শারদ পত্রিকা প্রকাশ করলাম। ধন্যবাদ। এবারে মেদিনীপুরের নাম কে না জানে, সারা ভারতবর্ষ জানে। এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুরের কত অবদান রয়েছে। আমরা ছোটবেলা থেকে স্কুল থেকে পড়ে এভাবেই বড় হয়েছে, সুস্মিতারা আর কত অজস্র নাম করা যায়। কিন্তু
একটা গর্ব আমার ছিলই। আমি যখন 1990 সালে এখানে জয়েন করি, আমি যে দুটি নাম সর্বাগ্রে শুনেছিলাম অনেকের সঙ্গে, একজন হচ্ছে গণপতি বসু, তার সুযোগ্য পুত্র এখানে রয়েছে, আরেকটি পত্রিকার নাম বিপ্লবী সব্যসাচী। বিপ্লবী সব্যসাচী নামটা আমার এত ভালো লেগেছিল, অসাধারণ নাম, প্রায় আলোচনা হতো, পত্রিকাতে বেরোতো, এটাও আলোচনা করতো। এই করতেন, সর্বাগ্রে থাকতেন আমার সহকর্মী, যার কাছে অনেক শিখেছি। এই কলেজে পড়লে আমি ওনার ছাত্র হতাম, অধ্যাপক কুমারেশ ঘোষ। একটা আলোচনা হতো, ভবানী শঙ্কর রায় সদ্য প্রয়াত হয়েছে। এই ভালোবাসা তৈরি হয়ে গেল। কিরকম ভাবে ভালোবাসা তৈরি হয়, যে সেখানে যদি খবরটা নিরপেক্ষ হয়, চেষ্টা করেছি, ক্রমশ জেনেছি যিনি এই পত্রিকার কর্ণধার, তার বাবা কত অবদান ছিল সমাজে। আমরা একটু আগেই সঙ্গে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা তো এটা জানেন না, একটা বইয়ের দোকান ছিল এবং তিনি ব্যবসা করতেন, অনেককে ফ্রি দিতেন। সেই পরিবারের সন্তান এই সব্যসাচী পত্রিকার সম্পাদক, যিনি 1928 সালে 14 আগস্টে যার জন্ম, পারিবারিক পত্রিকা দিতেন, যিনি মেদিনীপুর কলেজের ছাত্র। একটা ভালো লাগা তৈরি হলো, আবার ভালো লাগা তৈরি হলো। ওনার সুযোগ্য কন্যা, আমি তখন এই চেয়ারে বসে কিন্তু বহুদিন এই কলেজে আমি চাকরি করছি, এই 36 বছর আমার এই কলেজে চাকরি হয়ে গেছে। অরুণিতা, সবার সঙ্গে আমার যোগাযোগ, যারা কলেজে জয়েন করে ফুল টাইম পার্ট টাইম সকলের সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়। তোমার বাড়ি কোথায়, কি প্লাসের আমার বাবা সব্যসাচী সবই অত্যন্ত গুণী, বিনয়ী, সিনসিয়ার। এই চেয়ারে আসার পর ও পিএইচডি জন্য চেষ্টা করছেন, পড়ে যাও, এটা ওটা সব করতে হয়, সেই কাজটা হলো এবং তার পিএইচডিও কিন্তু হয়ে গেল। ইতিমধ্যেই তার যে বিয়ে হলো, সেও আমার বলি কৃষ্ণ ডক্টর কৃষ্ণগোপাল ধর, ওরা একটা মানে কি বলবো রাজ্যতর কলেজ, দুজনে আমার খুব প্রিয় এবং তারা সিনসিয়ার। আজকে যেখানে নেই, আমি এখানে, আমি বলেছি কলেজে যাবে, আমার একটু দেরি হবে, অনেকটু বলে রেখেছি আমি, কিন্তু ওরা আসতে পারবে না। তার কারণ হচ্ছে পরীক্ষার ডিউটিটা আছে, তারা কি করে আসবে? অরুণিতাও না, কৃষ্ণগোপাল আলাদা গেলে তো আমি তোমাদের ধরতাম, কি করে যাবো? সেই দায়িত্ব তারা পালন করছে। নিষেধবাবু বলছেন, আমি কিন্তু এভাবেই শিখিয়েছি কোন পরিবারে। দেখুন, একটা সততা যদি না থাকে, আমি যেটা জানি আমার মা বাবা, আপনাদের সকলের মা বাবার যে পূর্ণ সততা না থাকলে আমরা কিন্তু এখানে আসতে পারতাম না। এই পত্রিকার একটা চ্যালেঞ্জ ছিল, 88 কাজটা সহজ নয়, যে দৈনিক পত্রিকা হতে গেলে আপনাকে 350টা প্রকাশ থাকতেই হবে, একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা শুরু করেছিলেন এবং 350টি কিন্তু পত্রিকা বাদ করেছিলেন 1988 থেকে 89। সেই চ্যালেঞ্জ তারা নিয়েছিলেন এবং সেটা এখনো অব্যাহত। মাঝে মধ্যে বলেন আমাদের বয়স হচ্ছে, আমরা কি দিতে পারবো? আমরা এতজন গুরু মানুষ এখানে আছে, এত শুভানুধ্যায়ী মানুষ আছে, এরকম একটা ঐতিহ্যশালী পত্রিকা যারা খুঁটিনাটি এবং এমনকি রান্নাঘরের খবর পর্যন্ত নিয়ে আসে, আমাদের সজাগ করে দেন, অ্যালার্ট করে দেন কিভাবে আমাদের চলতে হবে, কোথায় ভুল হচ্ছে, কোনটা ভালো খবর, এত এত এত। সেটা কিন্তু সেই পত্রিকা আগামী দিনে এগিয়ে যাবে, এই শপথটাও তো আমরা নিতে পারি। আমরা সকলেই সহযোগিতা করবো, সকলেই পাশে থাকবো। নিশীথবাবু বা শিশিরবাবুর সঙ্গে, শিশিরবাবুর সঙ্গে হচ্ছে আরো আগে ওনার ছেলে আর আমার ছোট ছিল একসঙ্গে পড়াশোনা করতো। উনি বলতেন, আমি সব্যসাচী পত্রিকা, জানেন তো আমি আর নিশীথবাবু ভাই। আমি খুব বেশি দিন জানিনি যে নিশীথবাবু আর শিশিরবাবু আলাদা, সত্যি, কিন্তু আমি আর টাইটেল তাদের ভেবে দেখিনি, আমি দুই ভাই। তারপরে জেনেছি না, এত বন্ধু, এত কাছে এই পত্রিকা এগিয়ে নিয়ে যায়। এখানে উনি যখন রয়েছেন মেদিনীপুর কলেজে, অনেক মানুষ যাদের কাছে তিনি শিখেছি রয়েছেন আমাদের। আপনারা জানেন যে ফিজিক্সের দিকপাল অধ্যাপক, তিনি এখানে লেখেন, আমার স্যার ফিজিক্সের, তখন তিনি ইউনিভার্সিটি চলে গেছেন। আপনারা জানেন যে উনি কি অবদান করেছে। আছেন আমাদের কুমারেশ বাবু, তিনি তো তার সঙ্গেই আমি একসঙ্গে কাজ করেছি, রিটায়ার করেছেন। জয়শ্রী সদ্যত রিটায়ার করেছেন মেদিনীপুর কলেজ থেকে, উনি কিন্তু দীর্ঘদিন মেদিনীপুর কলেজ অধ্যাপনা করেছেন, আমার সহকর্মী ছিলেন। এই চন্দ্রকর্মীরা প্রত্যেকেই আমাদের কলেজের কিন্তু স্টুডেন্ট। আমার সামনে অনেক রয়েছে, কোরআন রয়েছে আমাদের। যাই হোক, এখানে
এখানে যারা আছেন মঞ্চে, এখানে আমি প্রত্যেককেই আছেন এখানে রয়্যাল একাডেমির অধ্যক্ষ, আমি এটা খেয়াল করিনি, শুধু আমাদের প্রাক্তনী তাও নয়, ওনার বাবাও কিন্তু আমাদের মেদিনীপুরের ছাত্র। আমি ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়েছিলাম এক সময়, আজকে উনি নেই, সত্যি খুব ঘনিষ্ঠ হয়েছিলাম, কত কাছাকাছি এসেছিলাম সত্যবাবু জানেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর আছেন আপনারা যাকে এক্ষুনি উকিল হিসেবে বরণ করে নিলেন, তিনি কিন্তু ইতিহাসের ছাত্র না হলেও ইতিহাসকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি। এই বিপ্লবীদের এই জায়গায় তুলতে হবে। অনেক আগেই তিনি আমার শ্রদ্ধার পাত্র হয়ে গেছেন, উদয়বাবু আছেন, প্রত্যেকেই আছেন, আর আপনারা যারা এখানে আছেন আমি আপনাদের প্রণাম জানাচ্ছি। আমি পত্রিকার গ্রাহক, খুব সকালবেলা আমার স্টেশনের কাছে বাড়ি নেতাজি নগর, একেবারে 6:45 5:30 মধ্যে পেপার কিন্তু চলে আসে। আমি সবার আগে যে পত্রিকার ঘুরটাই কাজটা করে হয়তো সব পড়া হয় না, এটা ঘটনা সমস্যাটা আমি দেখি, তারপর আমরা সবদিন পড়া হয় না, এটা ঘটনা আমি ঠিক আছে পরে পড়বো, দেখে নিই, অনেক লেখা পড়া হয় না, একটু ঘাটলেই দেখি ওই লেখার মধ্যে কত আন্তরিকতা, লেখাটা যে এখানে বেরোচ্ছে একটা আঞ্চলিক পত্রিকা তা নয়, এই আন্তরিকতা কতটা পরিশ্রম করলে, কতটা নিষ্ঠা থাকলে, কতটা অধ্যবসায় থাকলে এই লেখাগুলো লেখা যায়, এটা আমি বলে দিতে পারি যে কতটা। উনি বলছিলেন যে হ্যাঁ প্রজেক্ট করতে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসবে তো, হ্যাঁ নতুন কাজও যায়, নতুন বলছি বই আমি অনেক ছাত্রছাত্রীদের দিয়েছিলাম ঘাটু, যে তিনি কতটা চেষ্টা করছেন, কিভাবে বই দিচ্ছেন যেটা গবেষকদের কাজে লাগছে, অথচ সবসময় ডিগ্রি দিয়ে দেখলে কিন্তু হবে না। আরেকটা যাদের প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, তারা এই পত্রিকার পাঠক পাঠিকা, একটা পত্রিকা বেঁচে থাকে তার পাঠক পাঠিকাদের জন্য, এবং সেই পাঠক পাঠিকা মেদিনীপুর যে সব্যসাচীকে বাঁচিয়ে রেখেছে তারা আগামী 50 বছর 100 বছর তারা বাঁচিয়ে রাখবে। হ্যাঁ বেশি দিন এই ব্যাপারটা চলবে, যে টেকনোলজি, যে অ্যান্ড্রয়েড ফোন, এর একটা অস্থিরতা তৈরি হবে, মানুষ অশান্তির মধ্যে আস্তে আস্তে চলে গেছে, সেই জায়গা থেকে তারা বইয়ের মধ্যে পত্রিকার মধ্যে ফিরল বলে একটু শান্তির জন্য, সেটা আমাদের চেষ্টা করতে হবে। শুধু ওই টেকনোলজি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই কিন্তু সবকিছু নেই, এই কাজটা খবরের কাগজ, বইয়ের পাতা উল্টাতে হবে, পড়তে হবে, তবেই না আমরা শিখতে পারবো। আর কি বলবো, অনেকেই আপনারা বলবেন, শুধু এইটুকু বলি যে আজকে এই 4 আগস্ট, আজকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রেরও কিন্তু জন্মদিন, আজ একটা পবিত্র দিন, সেই পবিত্র দিনে এই পত্রিকার আবির্ভাব ঘটেছিল, আর সুরটাকে বেঁধে দিলেন আজকে শিশিরবাবু। অসাধারণ তিনি কত দীর্ঘ একটা গান জমিজোগাড় করলেন দিনের শেষে, ঘুমের দেশে, মনটা ভালো হয়ে গেছিল, মনটা দুঃখ হয়ে গেল, গানটা তো অসাধারণ, উনি মনে রেখেছেন, গিয়েছেন, নদীর দিকে গাইলেন, কি অসাধারণ। আরেকজন দেখুন যার কোনো ভ্যানিটি নেই, কোনো অহংকার নেই, নিষিদ্ধ, কি করে সম্ভব না, ওইরকম বাবার সন্তান তিনি, এখনো তিনি সেই জায়গায় যে কিভাবে আপ্যায়ন করতে হয়, উপনিষদ আছে অতিথি দেব ভাব, অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে গুরুত্ব দিতে হয়, এটা কিন্তু নিষেধ তার পরিবারের কাছে শেখা। আমি যতদিন এখানে এসেছি এই আপ্যায়ন দিতে আমি অবাক হয়ে গেছি, আমরা এখানে এভাবে আপ্যায়ন করতে পারি না, এভাবে গ্রহণ করতে পারি না। আর সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, এত পরিমাণ সামনে বসে আছে, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সব্যসাচী পত্রিকার সঙ্গে থাকুন। মঞ্চে যে সমস্ত গুরুজন আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার জানাই, এবং মঞ্চের সামনে যারা আছেন সবাইকে যথাস্থানে আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। নিশীথ বাবু কথা শুনে আপনি আপনারা বুঝতে পেরেছেন যে আমি বাইরের কেউ নয়, আমি সব্যসাচী যে বৃহৎ পরিবার তার অঙ্গ, তার সদস্য। আমি নিশীথ কাকুই বলি, শিশির কাকুই বলি। লেখালেখির ব্যাপারে যার কাছে অনুপ্রেরণা পাই শিশির কাকু, তিনি পত্রিকায় লেখালেখি ফিচারের ব্যাপারটা যিনি দেখেন। তো আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, আপনারা জানেন। আজকে শুভ দিন, সব্যসাচীর যে 38তম বর্ষ, এই 38তম বর্ষে সব্যসাচীর সমস্ত সদস্যা, একদম যারা পত্রিকা বাহক থেকে শুরু করে লেখক, সম্পাদক নিশীথ বাবু, পত্রিকা নিউজ এডিটর তিনি শিশির বাবু সহ সমস্ত
যারা সাংবাদিক আছেন, দাদারা আমার কাছে ও রেখেছি। ও এখন নাকি শুনেছি দুর্বা ঘাস খায় রাস্তায় দুর্বা ঘাসকে তুলে তুলে ও খায়। নমস্কার বন্ধুবর, সভাপতি এবং সুধী মণ্ডলী যারা উপস্থিত আছেন। স্বাভাবিকভাবেই আমাকে বক্তৃতা করতে বলছে, আমি আপনাদের তন্দ্রাচ্ছন্ন করতে চাই না, এবং বক্তার সংখ্যা যত বাড়ে তত বক্তব্যটা খুব ছোট হয়ে যায়, এবং সবসময় দেখবেন যে গন্তব্য একটা ঠিক থাকে, আর কিন্তু মন্তব্য প্রচুর। এত মন্তব্যের মধ্যে না গিয়ে আমি আপনাদের ছোট্ট করে বলি যে আজ সব্যসাচীর জন্মদিন বা সব্যসাচীর আবির্ভাব দিবস। এই আবির্ভাব দিবসে যে এটা আবির্ভূত করেছিল সেই নিশি, সে আমার প্রত্যক্ষ পদার্থ বিজ্ঞানের ছাত্র এবং আমি শিক্ষক ওইদিকে ওদিকেও ছাত্র, তাই সেই গর্বটা আমার আছে, অহংকার। এবং এই সমালোচনা বড় হোক টলা হোক, এই ডলার স্ট্রঙ্গার এবং 7 পা, এটা হরলিক্সের অ্যাডভার্টাইজমেন্ট। তো এই সব্যসাচী পত্রিকা আমাকে আপনারা ডলার স্ট্রঙ্গার এবং 7 পা এটা করার জন্য অনেক কিছু বলেছেন। আমি তাই এসব ব্যাপারে না গিয়ে শেষে শুধু একটা কথা বলি। আর বাচ্চা ছেলেটা ওই অ্যাডভার্টাইজমেন্টের শেষ কথা বলেন, আমি তো এমনি খাই। তো আমি এখানেই বলি যে সব্যসাচীকে আমি এমনি ভালোবাসি। নমস্কার। আর গান করলে কি ধরনের গান করবো? আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালে তীর ধরে বহু দূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা কাঞ্চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে তুমি নিও গো আমায়। বলো নিবে তো আমায়, বলো নিবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদর বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, অনেক না বলা কথা তুলেছিলে। শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো বলো কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ভাঙা আমি কোনো স্বপ্ন দেখি না। তাই স্বপ্ন দেখব বলে আমি দুহাত পেতেছি। আর তোমাদের কাছে এসে
আমি দু চোখ পেতেছি। চিরকাল তো মাস্টারি করেছি, লেখাপড়া করেছি, আগে এখন বসে বলতে পারি না, দাঁড়ানোর অভ্যেস হয়ে গেছে। তবে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, এখানে বক্তৃতা দিই না, কিন্তু অনেক জায়গায় বক্তৃতা দিতে হয় নানা রকম সামাজিক অনুষ্ঠানে। আপনাদের মতো বিশেষ করে সব্যসাচী, আমার প্রাণ প্রিয় সব্যসাচী, আজকে শিশির জানে, শিশির জানে যে এই সৃষ্টির সময় এই পাহাড়ি ট্যুরটাকে আমি ওদের সঙ্গে আছি, এবং আমি যেহেতু সাংবাদিক ছিলাম চিরকালই কিন্তু উদ্দীপ্ত করেছি যে সাংবাদিকতা করতে। এখানে অনেকে বললেন ব্যবসায়ী বা একজনের নাম, তারা কেন সাংবাদিকতা বা সংবাদপত্র করতে পারছেন না, পারবেন না? অর্থ থাকলেই সাংবাদিকতা হয়। চোখ দরকার, সেই চোখ কে দেবে? সমাজ সম্পর্কে চোখ কান খোলা রাখতে হবে। আমি ধরুন সাংবাদিকতা সম্বন্ধে পড়ার অধিকার রাখি যে কলকাতার আনন্দবাজার তার সহযোগী সমস্ত কাগজ, দি টেলিগ্রাফ, যুগান্তর, অমৃত বাজার সহ সব কাগজে আমি দেখেছি যে মালিক সম্পাদক সেখানে একজন ছিলেন। তারপর কিন্তু সাংবাদিক হিসাবেও যারা বেরিয়ে গেছেন তারা কিন্তু সফল সম্পাদক হননি, একমাত্র বরুণবাবু এবং পার্থ চট্টোপাধ্যায় ছাড়া। বরুণবাবু বর্তমান পত্রিকায় আপনারা জানেন যে মালিক হয়েছিলেন। তারপরে পার্থ চট্টোপাধ্যায় তিনি আনন্দবাজার থেকে বেরিয়ে গিয়ে পরিবর্তন বলে একটা কাগজ করেছিলেন, কিন্তু ঠিক করতে পারেননি। তিনি বলেছেন যে কুমারেশ তোমরা তিন ভাই, আমার মেজ ভাই দূরদর্শন ডিরেক্টর ছিল রিটায়ার করার আগে, আমার ছোট ভাই বর্তমানে ছিল এখনো নর্থ বেঙ্গল সংবাদের চিফ কলকাতা। তো এরা কিন্তু ওদের নিয়ে পার্থক্য বলেছিলেন তুমি একটা মেদিনীপুরে কাগজ বের করো, মেদিনীপুরে একটু হাতের মতো ছিল। আমি বলেছি আমি পারবো না। কেন না, সম্পাদক হওয়া একটা অন্য কাজ, নিশ্চিত সেই সম্পাদক। কারণ কি, মেদিনীপুর কলেজের উজ্জ্বল ছাত্র ছিল ঋষি, তখন তার ডিরেক্ট শিক্ষক ছিলাম না, কিন্তু আমি এনএসএস কলেজের ছাত্রদের নিয়ে জঙ্গলমহল ঘুরে বেড়াতাম। সেখানে ওকে গোপীনাথ মাহাতো দেখেছিলাম। সেখানে যে বামপন্থী এক্সট্রিমিস্ট আন্দোলন কিষণজি, তাকে তার গুহায় দিল্লিতে দেখা করার আমাদের সুযোগ দিয়েছিলেন। কারণ আমারই আরেকটি ছাত্রী মেদিনীপুর কলেজের খুব উজ্জ্বল আদিবাসী, চুরি কোঠাল থেকে আরম্ভ করে আমি তাদের পেয়েছিলাম। এবং সেই মেয়েটি যে এখানকার অত্যন্ত বড় মাপের একজন নকশাল নেতা, মাওবাদী নেতা ছিল, সে আমাকে কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল। সবাই তখন কিন্তু কিষণজির মুখ ঢাকা গামছায় ছবি দেখেছেন। সে কিন্তু আমাকে নিয়ে গিয়ে বলেছিল, স্যার ইনি আমার আরেক স্যার মেদিনীপুর কলেজে, সেই ইকোনমিক্সটা করতো। অবসরে কিন্তু তাকে কলেজ লাইব্রেরিতে দেখা যেত। কোনো পড়া না পারলে ক্লাসে চোখের জলে ভাসত। আজকে সেই মেয়ে লাফিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, সে ছাদ থেকে ঝাঁপিয়ে দুটো পিস্তল নিয়ে জঙ্গলমহলে চলে যাচ্ছে, এবং যার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে চায় তাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। সেই কিষণজি পশ্চিমবঙ্গের সহকারী, আর তাদের কিষণজি দক্ষিণের লোক হলেও তার মূল ঘাঁটি ছিল কিন্তু এখানেই তিনি আসতেন। যেটা হাতির করিডর, সেটা কিন্তু মাওবাদীদের করিডর সেই সময় হয়ে গেছিল। সেই করিডরও আমি গেছি। আমি কিষণজির সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করার জন্য, ডক্টরেট করার জন্য সেখানে ঘুরেছি। কিন্তু আমি অবশ্য
ডক্টর হতে পারিনি। এই আমার ছাত্রী বসে আছে, উজ্জ্বল ছাত্রী, মেদিনীপুর কলেজ ইকোনমিক্সের ডক্টরেট, ওর হাজবেন্ড এসেছিলেন হলদিয়া কলেজের, উনি চলে গেছেন, আশিস দণ্ডপাঠ। তো কিন্তু আমি কিন্তু ডক্টর হতে পারিনি। যাই হোক, কিন্তু মানুষের সঙ্গে মিশেছি। সেই গোপীনাথের মধ্যে একটা লোক আমি ভূভারতে খুঁজে পাইনি। তার কাঁধে হাত দিয়ে সেই ছবি, অমূল্য ছবি আমার কাছে আছে। আর কিষেনজির চোখ বাঁধা ছবি সব রিপোর্টাররা পেয়েছিল, কিন্তু আমাকে বলেছিল, স্যার আপনি কিছু বলবেন না, আপনি সাংবাদিক বলেন। আমি কিন্তু গুহার মধ্যে চোখ খোলা কিষেনজিকে আপনাকে দেখিয়ে দেবো, এইটুকু দয়া আমার প্রতি করুন। আমি কিষেনজির সঙ্গে আলাপ করে বলেছিলাম যে ব্যক্তি হত্যা চলবে না, এটা খুব ঝগড়াঝাটি হয়েছিল। বললো আপনি ছাত্রদের নিয়ে এখানে যে কাজ করতে আসেন তাতে আমাদের কাজ ব্যাহত হচ্ছে, আপনি চলে যান। আপনার যে বাংলো, যে পুরাতন বাংলোটি চাই আমি ছাত্রদের নিয়ে দিনের পর দিন কাটিয়েছি, সেই বাংলোটি আজ ভরে উড়িয়ে দেওয়া হবে। সেই খবর কিন্তু আমাকে আমার ছাত্রী দিয়েছিল, আমি ভোরেই চলে গেছিলাম। যখন বাড়িতে আসি তখন দেখি বাড়িতে সবাই কাঁদছে, কারণ ভোরের নিউজে, রেডিও নিউজে প্রকাশিত হয়ে গেছে ওই খবরটি যে কাকড়াঝোড় বাংলো আর নেই। তো আমার এইসব অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে কিন্তু নিশিত আজকে কাগজ এত ভালো লেগে কেন না, ও দলিত পিছিয়ে পড়া মানুষদের জন্য এই কাগজ থাকে, সেটা কিন্তু মানুষ খুব আকর্ষিত হয়। খবর কাগজের লেখার একটা আর্ট আছে। গৌর কিশোর ঘোষ আনন্দবাজার বলেছিলেন, শোনো, কলেজের অধ্যাপনার খোলসটা ছেড়ে আনন্দবাজার লিখতে উঠবে, সেখানে তোমাদের অ্যাপিল হচ্ছে মস্তিষ্কে, কাগজের অ্যাপিল হচ্ছে হৃদয়ে, মানুষের জন্য লিখতে হবে। তো তুমি যদি তার প্রকাশ না করতে পারো তাহলে ওকে এই কাগজে কাজ হবে না। অনেক মহান বিষয় লিখতেন। কলেজ থেকে যখন যেতাম আনন্দবাজারে, সত্যি কিন্তু আমার ওই লিফটে ওঠার সময় আমার এটা মিরপুরে যেতাম। তো যাই হোক, আজকে ঋষি এত বড়, এবং জানেন অপোনেন্ট যে কাগজ আছে মেদিনীপুর শহরে, তাদের এই কাগজ কতক্ষণ তারা খবর করে, ঋষির সারা রাত জেগে খবর করে। আজকে একটা খবর দেখলাম আনন্দবাজারে বেরিয়েছে ফার্স্ট পেজে, সেটা কিন্তু ঋষিদের কাগজে কালকে আমি পড়েছি। সুতরাং আমি আসতেই আমার পাড়ার মেয়ে, আমার মেদিনীপুর কলেজের এখনো ছাত্রী, সেই যখন ইংলিশ চ্যানেল পার হলো, সেই খবর কিন্তু ঋষিদের কাগজ আগে বেরিয়েছে, পরে বেরিয়েছে কিন্তু আনন্দবাজারে তো করসপন্ডেন্ট আজকে আফরিনের সঙ্গে সঙ্গে আসে, ওই সেই ছবি এবং সেই খবর তো তারা যথাসময় ছাপতে পারেনি। আর খবর হচ্ছে টাটকা, মানুষ টাটকা নিঃশ্বাস নিতে চায়। খবরটা হচ্ছে বাসি পচা হয়ে গেলে সকালের কাগজ বলা হয় বিকেলে ঠোঙা। এইটা মনে রেখে নিশ্চিত সাংবাদিকতা করে, সকালের কাগজ বিকেলে ঠোঙা, এইটা যদি মাথায় না ঢোকে কোনো সাংবাদিকের, সে কখনো কিন্তু বড় সম্পাদক হতে চাই পারে না। আমি তাই শিশিরকে আন্তরিক আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কাগজ 38 বছর রয়েছে। আমি জানি আমি আর বেশি দিনের জন্য এই পৃথিবীতে নেই, কিন্তু এরপরেও ওরা দীর্ঘ শতায়ু হোক, তারপরে কিন্তু যাক, আমি এইটা চাই। আর আমি খুব খুশি হলাম বিধান দেবনাথকে এখানে দেখে, ওর সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ আছে। এখন আমরা যে কাজটা করতাম, এখন বিধান সেই কাজটি করে। এখনো সামনাসামনি দেখা হয়নি, আজকে কিন্তু সামনাসামনি বিধানকে দেখলাম। আমার অন্তর আপ্লুত হও। বিধান ভাই, তোমাকে তুমি বলে বলছি, আর কি তুই এই কাজ চালিয়ে যাও মানুষের জন্য, জঙ্গলমহলকে। সুতরাং এই জঙ্গলমহলের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, মানুষের আশা, ভালোবাসা, দুঃখ, ঢেঁকির পাট দেওয়া, সবকিছু আমরা সেগুলো সব করেছি। আমার স্ত্রীও করেছে ঢেঁকির পাট দেওয়া, অদ্ভুত একটা অনুভূতি, এগুলো তো জানি না।
আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। আমি নিশিতকে আরেকবার আশীর্বাদ করে, এবং সবচেয়ে বড় হচ্ছে নিশিতের স্ত্রীটা থাকলে আজ নিশিত হতে পারতো না। আমি সবাই সামনে উঠে বললাম, একটু দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও, সবাই একে, আমাকে নয়, সবাই এনাকে একটা করতালি দিয়ে ওকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা এখনো অবধি এখানে আছেন, থেকে গেছেন যারা কোনো কারণে। আমি আমার শ্রদ্ধেয় কুমারেশ বাবু, না আমি বেশি বলবো না, কোনো চিন্তা নেই আপনার। চন্দ্রানিধি আমার এই ওয়ার্ডের কাউন্সিলর এবং জ্ঞানী গুণী ডক্টর মন্ডল, তিনি চিকিৎসক কিন্তু আবার সঙ্গীত গায়কও। ঘুরিয়ে দিয়েছেন, ফাটিয়ে দিয়েছেন। আমি আর আমার সামনে যারা আছেন, চিন্ময়দল থেকে আর বিধান এসছে, বিধান নিষিদ্ধও বলেছেন। আমি বিধান সম্পর্কে একটা কথা বলি, যে আমরা দু ধরনের সাহিত্য চর্চা করি। একটা হচ্ছে কলকাতায় বসে সাহিত্য চর্চা, 15টা বই পড়ে একটা বই তৈরি করা যায়। আর একটা সাহিত্য চর্চা হচ্ছে, সংস্কৃতি চর্চা হচ্ছে, যে একদম ফিল্ড থেকে সেইখানে প্রতিটি তার পাথর, নুড়ি পাথর সমস্ত দেখে দেখে সেখান থেকে লেখা। এই যে মাটির গন্ধ, এই মাটির গন্ধ মাখা যে ইতিহাস, সেটা তৈরি বিধান চেষ্টা করছে। কিছুই করতে পারেনি এখনো, আমি বলবো, কিন্তু লেগে আছে। কারণ আমি ওকে খুব ভালোবাসি বলে বলছি, যা ওর যে ফিল্ডে আছে, যা করা প্রয়োজন, এখনো কিছুই করতে পারেনি, শুধু ঘুরে বেড়াচ্ছে। তাকে লিখতে বলছি, লিখতেও পারে না, লেখা পাঠাতেও পারে না। আমি বলছি বিভিন্ন জায়গাতে দেওয়ার জন্য পারেনি সব, হ্যাঁ, কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর ফেসবুকে ছাড়ছে। আজকে আমার বসে বসে মনে হচ্ছিল, যত বয়স বাড়ছে তত এই ধারণাগুলো আসছে। আজকে কিন্তু আমরা অনুষ্ঠানটা করেছি সব্যসাচীর জন্মদিন বা তার 38তম জন্মদিন। আমি সেই জন্মদিনে এই সব্যসাচী পত্রিকাকে এবং তার পরিবারকে 38তম জন্মদিনে আমার হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাচ্ছি। এটা চারটিকারি কথা নয়, কিন্তু পাশাপাশি আজকে এটা পত্রিকা প্রকাশ অনুষ্ঠান, খুব কম বক্তব্য এসছে এটা নিয়ে, যে কলকাতার বাইরে পূজার এত আগে ঘোষণা করে এই একই দিনে এরকম একটা পত্রিকা বের করে দেওয়া, প্রায় 250 পৃষ্ঠার পত্রিকা, 50 টাকা দাম আছে এবং খুব মূল্যবান প্রবন্ধ আছে। এটা বের করা, চ্যালেঞ্জ নিয়ে বের করা, এটা সব্যসাচী করছে, আজকে করছে, এটাও তাকে অভিনন্দন জানাচ্ছি। আর ভাবছি আমি মনে মনে, যে মানুষ তো জানে যে জন্ম যখন আছে মরতে হবে, তবু মানুষ জন্মদিন কেন পালন করে? ভাবছিলাম বসে বসে। আমি তো জানি যে আমি জন্মেছি, যে 1780 সালে যে পত্রিকাটা জন্মেছিল, ভিকির বেঙ্গল গেজেট, সেও 2-3 বছরের মধ্যে শেষ হয়ে গেল। 1818 সালে যে জন্মালো সাপ্তাহিক সমাচার দর্পণ, সেও মরে গেল। 1839 সালের 14ই জুন প্রথম দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়। প্রথম বঙ্গদেশে প্রথম দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয় 1839 সালের 14ই জুন। ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে তার সম্পাদক, আর সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর। সেই পত্রিকাও মরে গেছে। সব্যসাচী তবু আমরা জন্মদিন পালন করছি কেন? আমার মনে হলো যে মানুষও করছে, কিন্তু আমার মনে হলো, জানি না ভুল কিনা, আজকে আমার মনে হলো যে বোধহয় আমি গত 1 বছর যে বেঁচে আছি, এটা প্রমাণ করার জন্য জন্ম উৎসব। যে সত্যিকার মরে যাওয়ার কথা, জন্মেছি যখন, মৃত্যু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে।
তবু আমি বেঁচে আছি, তাই একটু উৎসব করি। এই যে জানান দেওয়ার জন্য যে আমি বেঁচে আছি, আমরা জন্মোৎসব বা আবির্ভাব দিবস পালন করছি। আর একটা প্রতিজ্ঞা নিচ্ছি, আগামী 1 বছরও থাকবো। এটা প্রতিজ্ঞা করি আর কি, প্রতিবারই প্রতিজ্ঞা করি। সুতরাং সেই দিনে এই 38তম বর্ষে সব্যসাচী পদার্পণ করেছে এবং আমি ছোট ছোট লক্ষ্যের অভিমুখী, যে আমার আপাত লক্ষ্য থাক 50। আমাদের একটা লক্ষ্য আছে, মানে রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, তাই আমাদের একটা 50 লক্ষ্য নিয়ে আমি ছোট ছোট লক্ষ্যে এগোই। তারপর 51 থেকে আবার শুরু করব। সব্যসাচী শুধুমাত্র সংবাদ পরিবেশন করে না, এটা আমি বলছি। সব্যসাচী কিন্তু সংবাদ এবং সংবাদ সাময়িকী মানে সংস্কৃতির, সাহিত্য সংস্কৃতিও প্রকাশ করে। এবং আমাদের মতন, আমার তো হাতে করি বলা যেতে পারে প্রায় সব্যসাচীটাই হয়েছে। তার আগে যেটুকু লিখেছি সেটুকু তার আগেই ধ্বংস হয়ে গেছে। সেটি একটি পত্রিকা প্রকাশ করতাম সুবর্ণরেখার নাম দিয়ে, 10 বছর চালানোর পর আর চলেনি। কিন্তু সব্যসাচীতে অধিকাংশ লেখা আমার বেরিয়েছে, এখান থেকে প্রথম বই তৈরি হয়েছে। তাই আজকে আপনারা যারা এতক্ষণ ধরে আছেন, আজকের এই উৎসবের দিনে সব্যসাচীর 38তম আবির্ভাব দিবস, জন্মদিন এবং এই শারদীয়া সংখ্যা প্রকাশ দিবসে যারা এতক্ষণ আছেন এবং 3 ঘন্টা ধরে যারা সব্যসাচীর প্রশংসা করেছেন, সব্যসাচীকে নিন্দা করেছেন, সব্যসাচীর সমালোচনা করেছেন, কিন্তু আমি সভাপতি হিসেবে বসে বসে দেখেছি 98% প্রশংসাই এসছে। 98% প্রশংসা এসছে, আর 2% নিন্দা নয়, সমালোচনা এসছে যে এইটা না হলে ওটা হলে ভালো হয়, এই 2% এসছে। সুতরাং আমার যেটা মনে হয়েছে বসে বসে, যেহেতু আমি সভাপতি সেহেতু আমি একটু সামাপ করলাম। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লবী সব্যসাচী আছে, কিন্তু খুব একটু ভাবতে হবে। আমি বলবো যদি পরের বছর একটা প্রদর্শনী করে রাখা হয়, প্রথম পত্রিকায় বেরিয়েছিল আর এখন পত্রিকা, এই যে ধারাবাহিক ক্রম পরিবর্তনটা ঘটছে, সেটা দেখার মতো। কি পত্রিকা বেরিয়েছিল আপনি চিন্তা করতে পারবেন না। সেই পত্রিকা আমি দেখেছি, সাক্ষী। সেই পত্রিকা আজকে বহু বর্ণমণ্ডিত 6 পৃষ্ঠা হয়ে বেরোচ্ছে। এটা মানে যে প্রদর্শনীটাকে রাখা হয়, তাহলে সেটা কিন্তু গবেষণার বিষয় হয়ে যাবে, কিভাবে লড়াই করতে 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 একটা পত্রিকা উঠে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং আমাকে বিশেষ করে এইভাবে এই সুযোগ দেওয়ার জন্য, বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আরেকবার সব্যসাচী পরিবারকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। আরো অনেক বিবরণ দিয়ে আপনাদেরকে ই করতে পারতেন, কিন্তু এতেই আমাদের 1টা বেজে গেল। ঠিক 10টায় শুরু করেছি, 1টা বাজলো ম্যাক্সিমাম। তার জন্য উনি করেননি। আমি শুধু একটা কথা বলছি, স্যারের বক্তব্য বাইক থেকে শুনছি, কারণ আমাকে তো লোকজনকে ছাড়তে হচ্ছে ওখানে। আমরা যখন 77 সালে মেদিনীপুরে পড়তে এলাম ইউনিভার্সিটি, তখন স্যারের সঙ্গে আমরা এনএসএস ক্যাম্প করতাম। তো আমরা এখন যে জঙ্গলমহল নিয়ে, আমি একে বলছি বিধানকে, তোমার কাঁকড়াঝোড় থেকে সে যে পাহাড়, চারিদিকে যত পাহাড়, ওই পাহাড়গুলো আমরা তাপিয়ে বেড়েছি। আমরা ওগুলাতে গিয়ে সমস্ত ক্যাম্পে ওষুধ নিয়ে যেতাম, ওদেরকে ইঞ্জেকশন দিতাম, ভ্যাকসিন, আর ওদের কাছ থেকে ভুট্টা ভাজা ডেলি খেয়ে খেয়ে আমরা ওই ক্যাম্পে, যেটা ভেঙে দিয়েছে মাওবাদীরা, কাঁকড়াঝোড়ে গোল যে ছিল ওটাই আমরা এসে থাকতাম। স্যার ছিলেন আমাদের পথপ্রদর্শক। এরপর আমরা যখন স্যারকে আমরা খবর পেলাম আমরা দেশ থেকে আসছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে স্যারকে আমরা জানিয়ে দিলাম। তখন স্যার তো আনন্দবাজারে করতেন, খবর পাঠাতেন, আর ইউএনআইতে উনি খবর পাঠাতেন। ফলে খুব দ্রুততার সঙ্গে ওই খবরগুলো ওনার সমস্ত ছাত্র সমাজ বলি না, ছাত্র মহল যে আছে, তারাই সহযোগিতা করে। এখানে জল আছে তো, আর আমরা এই আজকে এই অনুষ্ঠানে একটা কথা না বললে নয়। আমাদের অসিত বাবু, অসিত দত্ত দা, যিনি আমাদের, আমরা ওনাকে বলি এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে।
তিনি কিন্তু ওনার সংসার এখন বিশাল বড়। ওনার এক ছেলে এখন বিশাল বড় চাকরি করে সায়েন্টিস্ট হয়ে গেছে, বৌমা হয়ে গেছে পাইলটের অ্যাসিস্ট্যান্ট, ছোট ছেলে হয়ে গেছে আর একটা প্রফেসর। আমি ফোন করলাম কদিন আগে, বলে না নিশিত আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি, মনে হয় ওখানেই থাকুন, আপনি মেদিনীপুরে কেন আসেন মাঝে মাঝে, আপনার আমরা বাঙালি ওটার জন্য আসেন কেন, ওখানেই থাকুন, ভালো থাকুন, শরীর ভালো থাকুক। সেই জন্য অসিতদা এখানে আসেননি। আপনাদের মধ্যে অনেকের সঙ্গে আপনার পরিচয় আছে। অসিতদা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, উনি ওনার এখন সংসার নিয়ে থাকেন। আমরা কিন্তু সংসারও সঠিক করে করতে পারলাম না জীবনে। এই কাগজ চালাতে গিয়ে আমরা কোন জায়গায় পৌঁছাবো আমরা নিজেরাও জানি না, যেভাবে চলছে আমাদের। যাই হোক, অসিতদার ব্যাপারটা বলা দরকার ছিল, বললাম। আমি একবার বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে আগামী দিনে আমরা আর অনুষ্ঠান করতে পারবো কিনা সে বিষয়ে আমি এখনো সিদ্ধান্ত আমাদের নিতে পারছি না। কারণ আমাদেরকে কাগজ যথারীতি বার করতে হয়, ভুল ভ্রান্তি যাই হোক না কেন কাগজ একটা বার করতে হয়। যে কাগজটা এতদিন বার করে চলেছি, বছরে 365 দিনের মধ্যে 358 দিন বার করতে হচ্ছে। এখনো কাগজ ছাপা মেশিনে গিয়ে কাগজ ধরতে হয়, এত লোক থাকলেও। কজন রাখবো একটা বিষয়ে? মেশিন ম্যান 1 জন 2 জন 3 জন থাকবে, 4 জন তো রাখা যাবে না, কোনো কাজ নেই, কিছু নেই। আর এই যে আজকে আমরা আরো 2-3 জনকে ডেকেছিলাম, কিন্তু ওনারা খুব ব্যস্ত লোক, রাজনীতির লোক। আমরা রাজনীতির লোককে আমি গোটা ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ করি না। দেখেছিলাম ওরা আসেননি, না আসেননি, কি হয়েছে তাতে আমাদের সব্যসাচী পত্রিকার একটুকুও দুঃখ নেই, তাতে বরং আনন্দিত রাজনীতির লোকরা না এলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু না বললে বলবে কই আমাকে তো বললেননি, তার জন্য ওটা বলতে হয়। আমার লেখকরা এলে হবে, আমার শুভানুধ্যায়ীরা যারা আমাদের যে ওরা এলে যথেষ্ট। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক প্রণাম, অনেক ভালোবাসা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তির আগে ইনি নাকি আজকে ধন্যবাদ জানাবেন। দেখি কেমন ধন্যবাদ জানাবেন। শ্রদ্ধেয় গুণীজনদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। দীর্ঘ 37 বছর ধরে সব্যসাচী চলে এসছে, আপনারা সহযোগিতা করেছেন। এবারে 38 বছরে পা দিল। কিছুদিন পরেই দেখা যাবে মা দুর্গা আসছেন, প্রকৃতি সেজে উঠবে। হ্যাঁ, প্রকৃতি সেজে উঠবে, সবুজ ধানকে শ্যামলিমায় ভরে যাবে। আর শ্বেত শুভ্র আকাশ বন্য চটায় মুখরিত হবে, কারণ মা আসছেন। হ্যাঁ, এরপরে কি বলবো, পাঠকগণ যথাসাধ্য চেষ্টা করেছেন তাদের লেখা দিয়ে, লেখকগণ। আর পাঠকরা তাতে যদি তৃপ্ত হন তবেই তাদের সার্থক প্রয়াস হবে। আর কিছু না, সব কিছুকে সবাইকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে